অনেকে বলতেছে ইরানের মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ঢুকিছে। হ্যাঁ ঢুকিছে, এটা আজকের কথা না, অনেক আগে থেকেই ঢুকিছে। 1981 সালের 28 জুন ইরানের বিপ্লবী ইসলামিক রেভলিউশনারি পার্টির হেডকোয়ার্টারে উচ্চ পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ মিটিং এর সময় বোমা বিস্ফোরণে ইরানের প্রধান বিচারপতি এবং খমিনির পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি আয়াতুল্লাহ বেহেশতি, আয়াতুল্লাহ মন্তাজারি এবং 4 জন ক্যাবিনেট মেম্বার, 27 জন মজলিসের সদস্য মানে আইনসভার সদস্য মানে সংসদ সদস্য নিহত হয়। তার একদিন আগে 27 জুন 1981 সালে আলী খামিনি মানে যিনি মারা গেছেন, উনি তখন রেভলিউশনারি গার্ডের সুপারভাইজার ছিলেন, ডেপুটি ডিফেন্স মিনিস্টার ছিলেন। উনি একটা বক্তৃতা দিতে যেমন টেপ রেকর্ডারের মধ্যে বোমা লুকায় রাখা ছিল, সেটা বিস্ফোরিত হয়, সেই যাত্রা প্রাণে বেঁচে যায়, কিন্তু চিরস্থায়ীভাবে পঙ্গু হয়ে যান। ওনার কিন্তু ডান হাত চিরস্থায়ীভাবে প্যারালাইজ, ডান হাত নড়তো না। কিন্তু দেখেন ওই নিউজ দেখেন, উনি যে এইভাবে শহীদ মৃত্যুবরণ করছেন শুধু ইরানে না সারা দুনিয়াতে উদ্দীপ্ত করছে তার হিসাব নাই। মোহাম্মদ আলী রাজাই দ্বিতীয় রাষ্ট্রপতি ইরাক ইরান যুদ্ধের সময় 1981 সালের 30 আগস্ট প্রধানমন্ত্রী অফিসে বোমা বিস্ফোরণে নিহত হন। মোহাম্মদ জাভেদ বাহানার তৎকালীন প্রধানমন্ত্রী একই হামলায় নিহত হন, সাথে 6 জন আরো উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। ইরান ইরাক যুদ্ধের অন্যতম সফল সমন্বয়ক জেনারেল সৈয়দ আলী সিরাজি 1999 সালে উনিও নিহত হন, ওনাকেও মেরে ফেলা হয়, অ্যাসাসিনেট করা হয়। এই যতগুলো হামলার কথা বললাম সবগুলো হামলা করে একটা চরম বামপন্থী মার্কসিস্ট ইরানি সংগঠন মুজাহিদিন আখালেক, সংক্ষেপে MEK। ইরানের বিপ্লবের পর এরাই খমিনির বিপ্লবী সরকারের সবচেয়ে বড় আভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী ছিল। উপরের এত সব বিশাল হামলা আর সফল অ্যাসাসিনেশনের পরেও খমিনির এই রেজিম ভালোভাবেই টিকে যায়, এবারও যাবে ইনশাআল্লাহ। এই ইতিহাস খলিলুর রহমানের মনে জানা নাই। খালি 1981 সালে MEK খমিনি সরকারের প্রায় 650 সদস্যকে অ্যাসাসিনেট করে, 650, একজন দুইজন না। MEK এত কিছু করার পরে রেজিম ফল করাতে পারেনি। আর আমেরিকা ইসরায়েল ভাবতেছে কিছু জেনারেল লিডারকে বিমান হামলায় মারলে রেজিম ফল করবে, হ্যাঁ এতই সোজা। MEK আমেরিকা ইসরায়েলের চেয়ে বেশি ডেঞ্জারাস ছিল, কারণ তারাও ইরানি এবং সফলভাবে ব্যাপক আকারে রেজিমকে তারা ইনফিলট্রেট করছিল। ওই জায়গা থেকে উঠে আসছে ইরান, আবার আসবে। শিখেন ওদের কাছ থেকে মেরুদণ্ড কাকে বলে, মর্যাদা কাকে বলে, বীরত্ব কাকে বলে, আত্মসম্মান কাকে বলে। আমরা যদি এটা শিখতে পারি কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। মনে রাখেন, লড়াই করতে করতে মরে যাওয়াটাই পরাজয় না, মাথা নত করাটা পরাজয়, মাথা উঁচু করে নিশ্চিহ্ন হয়ে যাওয়াটা বিজয়। অনেকে বলতেছে চায়না কি এই কনফ্লিক্টে অংশ নেবে ইরানের পক্ষ হইয়া, বা রাশিয়া কি? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাবো আমরা যদি কয়েকটা ডট মিলাইতে পারি। তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন এই লড়াইয়ে ট্রাম্প আসলে কি অ্যাচিভ করতে চায়, আর সেইটা বুঝলে চায়না কি পজিশন নেবে সেটা বুঝতে পারবেন। আসেন ট্রাম্পের খেলাটা বুঝে দেখি। আমাদের একটু আগে থেকে শুরু করতে হবে, না হলে একটা বিগ পিকচার যেটাকে বলে সেটা স্পষ্ট হবে না। কয়েক বছর আগে পর্যন্ত আপনারা শুনছেন না যে আমেরিকার সুপ্রিমেসি ভেঙে যাচ্ছে, আমেরিকার গ্লোবাল লিডার নাই, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে চোরের মতো রাতের অন্ধকারে, মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা, রাশিয়ার ইউক্রেনে আক্রমণ, চীনের দ্রুত উত্থান, ব্রিক্স দেশগুলোর ডলারের বিকল্প নিয়ে কথা বলতেছে। বিশ্ব রাজনীতিতে একটা ধারণা তৈরি হচ্ছিল আমেরিকার ভেতরে গত দশকে ডেমোক্রেট পার্টি দ্রুত প্রগতিশীল পজিশন নিয়েছে, মানে হাঙ্গেরির সোয়াবিন পার্টির মতো ইমিগ্রেশন আইন সলভ করছে, ক্রিমিনাল জাস্টিস রিফর্ম করছে, জেন্ডার এবং সামাজিক রীতিতে পরিবর্তন করছে, বড় আকারের সরকারি ব্যয় করছে, কালচারাল পলিসি করছে। নতুন এই পরিবর্তন পার্টির ভেতরে দ্রুত হয়েছে, মানে এটা তো ভালো লিবারেল পদক্ষেপ, প্রগতিশীল পদক্ষেপ। কিন্তু ভোটাররা এত দ্রুত বদলায় না, তাদের চিন্তা আকাঙ্ক্ষা এগুলা না যে ইমিগ্রেশন সহজ হইল কিনা, সমাজ রংধনুর 7 রঙে রাঙাইল কিনা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হইল কিনা, তা না, বরং তার স্বপ্ন আকাঙ্ক্ষা আলাদা। ফলে একটা গ্যাপ তৈরি হয়, রাজনৈতিক নেতৃত্ব একদিকে আর সাধারণ মানুষ অন্যদিকে। আমেরিকার নাগরিকের অনেকেই অনুভব করলো রাষ্ট্রের অগ্রাধিকার বদলে গেছে, প্রায়োরিটি বদলে গেছে, কিন্তু তাদের জীবনের যে মৌলিক প্রশ্নগুলো তাদেরকে সবসময় তাড়িত করে সেটা রয়ে গেছে। সেটা কি? চাকরি, ব্যবসা, শিল্প, এনার্জি, আইন শৃঙ্খলা, স্বাস্থ্য। এই গ্যাপের মধ্যে আসে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেন। এই গ্যাপের মধ্যে আসে। এটা শুধু একটা স্লোগান না, এটা ছিল একটা সাইকোলজিক্যাল রিকল, মনস্তাত্ত্বিক রিকল। পুরানো ভয়, গর্ব, ক্ষোভ এবং ঐতিহাসিক স্মৃতি মানুষের মনে আবার জায়গায় তোলা। আমেরিকা গ্রেট ছিল, এখন দুর্বল, আবার শক্ত হইতে হবে। এখানে প্রশ্ন আসে কিভাবে গ্রেট হবে? কেউ শুধু আবেগ দিয়ে সুপার পাওয়ার হয় না। একটা রাষ্ট্র তখনই গ্রেট থাকে যখন তার থাকে উৎপাদন, শিল্প ক্ষমতা, এনার্জি, নিরাপত্তা, সামরিক শ্রেষ্ঠত্ব, আভ্যন্তরীণ। আজকের পৃথিবীতে আমেরিকার তাহলে প্রকৃত চ্যালেঞ্জার কে? চীন। রাশিয়া আঞ্চলিক শক্তি, কিন্তু বৈশ্বিক শিল্প, প্রযুক্তি, অর্থনীতি এই স্কেলে চ্যালেঞ্জ করতে পারে শুধু চীন। তাহলে যদি আপনি আমেরিকাকে আবার গ্রেট করতে চান, আপনাকে কি করতে হবে? চীনকে হারাইতে হবে। আপনাকে আপনার চ্যালেঞ্জারের অর্থনৈতিক গ্রোথ স্লো করতে হবে, বা তার চেয়ে বেশি গ্রো করতে হবে। আপনি যদি তার চেয়ে বেশি গ্রো করতে না পারেন, তাহলে আপনার চ্যালেঞ্জারের গ্রোথকে স্লো করতে হবে। এটাই আমেরিকাকে গ্রেট করার তরিকা, সিম্পল তরিকা। কি করতে হবে? তার শিল্পের জ্বালানি কেটে দিতে হবে, তার সাপ্লাই লাইন ঝুঁকির মধ্যে ফেলতে হবে। সরাসরি যুদ্ধ না, স্ট্র্যাটেজিক প্রেসার, কৌশলগত চাপ। চীনের একমাত্র দুর্বলতা সে তেলের উৎপাদক না, আমেরিকা নিজের তেল নিজে উৎপাদন করে। দুনিয়ার সবচেয়ে বড় তেলের মজুত আমেরিকায়। চীনকে প্রত্যেকদিন বিপুল পরিমাণে তেল আমদানি করতে হয়। তেল ছাড়া চীনের অর্থনীতি থমকে যাবে। তার শিল্প দাঁড়ায় আছে সমুদ্রের পথে আসা তেলের উপরে, আর কিছু আসে রাশিয়া থেকে পাইপলাইনে। চীনের জন্য এই সমুদ্র পথে আসা তেলের বড় উৎস কোথায়? মধ্যপ্রাচ্য, ইরান, ভেনেজুয়েলা। রাশিয়া থেকে আসে মাত্র 20%। এবার বুঝছেন কেন ভেনেজুয়েলাতে অ্যাটাক করে মাদুরোকে তুলে নিয়ে যাওয়া হলো? ভেনেজুয়েলার তেল আর আসতেছে না চায়নাতে। 67% কমে গেছে আসা তেল, ভেনেজুয়েলার তেল। 2025 সালে ভেনেজুয়েলার তেল রপ্তানি প্রায় 60 থেকে 80% ছিল চীনে। তারপরে কি হলো? ভেনেজুয়েলা বন্ধ, এরপরে আসলো ইরানের সাথে যুদ্ধ বাধায় হরমুজ প্রণালী বন্ধ করে দিল। শোনেন।